প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে সরগরম ফ্রান্স ও ব্রিটেন। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত ৩। শত শত ওয়েটার ওয়েট্রেসের অংশগ্রহণে প্যারিসে ক্যাফে রেস অনুষ্ঠিত। মেরু ভালুক সংরক্ষণে রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে গণনা কার্যক্রম অনুষ্ঠিত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূপুর। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত নিজ নিজ দেশের সরকারের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনায় মুখর ব্রিটেন ও ফ্রান্সের সাধারণ মানুষ। এক পক্ষ মনে করছে এই সিদ্ধান্ত সময় উপযোগী, অন্যদিকে আরেকটি পক্ষ মনে করছে এই সিদ্ধান্ত হামাসের জন্য ইতিবাচক। তবে কেউ কেউ মনে করছে এমন সিদ্ধান্তে ব্রিটেন ও ফ্রান্সে অবস্থানকারী ইহুদিদের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে বিভক্ত হয়ে পড়েছে ফ্রান্স ও ব্রিটেনের সাধারণ মানুষ। দুদেশেই এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে জোর আলোচনা ও সমালোচনা চলছে। ব্রিটেনের যেসব সাধারণ মানুষ এই সিদ্ধান্তের পক্ষে তারা মনে করেন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়াদের দাবি, প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ব্রিটেন আসলে সন্ত্রাসীদের পুরস্কৃত করার বন্দোবস্ত করল। লন্ডনের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পিটার প্যালেস্টিনিয়ানদের প্রতি সহমর্মিতা জানালেও তিনি মনে করেন স্টারমার প্রশাসনের এই সিদ্ধান্ত হামাসের জন্য লাভজনক। I think it's rewarding the terrorists myself. It's rewarding Hamas. I'm very sympathetic to the plight of the Palestinian people, but I don't think this is the way forward. মাইকেল অ্যাঙ্গাস নামে একটি অলাভজনক সংস্থার এই পরিচালক মনে করেন, মানুষ হিসাবে প্যালেস্টিনিয়ানদেরও যে নিজেদের একটি ঠিকানা থাকার অধিকার রয়েছে, এই সিদ্ধান্ত সেই অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রথম ধাপ। But I think this is the first step in actually acknowledging that those people have a right to have somewhere to call home and to live their lives. তবে এই সিদ্ধান্ত হামাসের জন্য লাভজনক, পুলিশ কর্মকর্তা পিটারের এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন তিনি। I don't think it's rewarding Hamas. I think it's acknowledging that there's a people here who are suffering the most awful genocide. ফ্রান্সের জুইশ ইনস্টিটিউটগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা CRIF এর প্রেসিডেন্ট ইয়োনাথান মনে করেন স্পর্শকাতর সময় এমন সিদ্ধান্ত নিল ফ্রান্স। আমি মনে করি এই সিদ্ধান্তের ফলে ফ্রান্সের ইহুদিদের জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি হবে। সামনের দিনগুলো ইহুদিদের জন্য অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত না করে এমন সিদ্ধান্ত নেওয়া ম্যাক্রো প্রশাসনের মোটেও উচিত হয়নি। আমি বিশ্বাস করি হামাস এখনো যথেষ্ট শক্তিশালী, তাদের কাছে এখনো অনেক জিম্মি আটক রয়েছে। এই অবস্থায় প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত বিপজ্জনক প্রমাণ হতে পারে। দ্রুত চলমান সংঘাত নিরসনের পক্ষে আমি, তবে এই সিদ্ধান্ত আমাকে উদ্বিগ্ন করছে। তবে করিম নামে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারী বলছেন, দেরিতে হলেও ফ্রান্স এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ম্যাক্রো সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। এই সিদ্ধান্ত এত দেরিতে নেয় আমরা ফ্রান্সের সরকারকে দোষারোপ করতে পারি না। আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমাদের মনে রাখতে হবে, ফ্রান্সের আগে আরো 147টি দেশ প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রেঞ্চ ইসরায়েলি প্রযোজক অ্যানি ওহায়ন বলছেন, স্বীকৃতি দেয়া না দেয়ার চেয়ে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে গণহত্যা থামাতে পদক্ষেপ নেওয়া বেশি জরুরি। এসব দুর্বল বিক্ষোভকারী এখানে চিৎকার করছে, একটি রাষ্ট্রের স্বীকৃতি চাইছে, আর ওদিকে প্যালেস্টিনিয়ানদের ওপর হত্যাযজ্ঞ চলছে। আমি মনে করি স্বীকৃতির চাইতেও এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, আর সেজন্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। অ্যানি মনে করেন অগ্রাধিকার ভিত্তিতে সাধারণ প্যালেস্টিনিয়ানদের জীবন বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। স্বীকৃতির মতো আনুষ্ঠানিকতা পরেও করা যেতে পারে এবং তার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রবিবার ওই অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকোভ যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেন রাশিয়া সীমান্তবর্তী শেবেকিনো টাউনের একটি ব্যক্তিগত মালিকানাধীন ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের এক বাসিন্দা মারা যায়। এছাড়া রাকিতনো নামে সীমান্তবর্তী এক গ্রামে ড্রোন হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে
বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের ডনেটস্ক অঞ্চলে রুশ হামলায় একজন নিহত হয়েছে। এদিন ওই অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরটির সামরিক প্রশাসনের প্রধান সের্হি ওরবানভ। ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাফে এবং রেস্টুরেন্ট কর্মীদের অংশগ্রহণে ভিন্নধর্মী এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ 12 বছর পর প্যারিস সিটি কর্তৃপক্ষের উদ্যোগে এদিন শত শত ওয়েটার ও ওয়েট্রেস অংশ নিয়েছে ক্যাফে রেসে। প্যারিসের সংস্কৃতিতে ক্যাফের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। প্যারিসের বাসিন্দারা ছাড়াও বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও এই আয়োজন উপভোগ করেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো ভিন্ন ধরনের এক প্রতিযোগিতা। রবিবার সকালে প্যারিসের বিভিন্ন ক্যাফের শত শত ওয়েটার ট্রেতে করে কফি, পানি এবং একটি করে ক্রোসন নিয়ে হাঁটা প্রতিযোগিতায় অংশ নেন। প্যারিসের সংস্কৃতিতে ক্যাফেগুলোর গুরুত্বের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যেই অভিনব এই আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত ভিন্নধর্মী এই প্রতিযোগিতা উপভোগ করতে সেখানে জড়ো হন অসংখ্য মানুষ। বিশেষ এই প্রতিযোগিতার নিয়মটাও ছিল বেশ অদ্ভুত। ট্রে হাতে নিয়ে হাঁটার বদলে দৌড়ালে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হবে। পাশাপাশি ট্রেতে রাখা কফি, ক্রোসন এবং পানি কোনোভাবেই ফেলা যাবে না। এভাবে প্রতিযোগীদের প্রায় 2 মাইল পথ পাড়ি দিতে হয়েছে। ওরেগনের পোর্টল্যান্ড থেকে এই প্রতিযোগিতা দেখতে এসেছেন ক্যাথলিন ম্যাকনামারা এবং তার স্বামী রে বাইডেগেইন। ক্যাথলিন বলেন, ফ্রান্সের ঐতিহ্যের সাথে ওয়েটাররা নিবিড়ভাবে যুক্ত, তাই তিনি তাদের ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। We love the waiters. They're so Paris. They're so French. Yes, it's the essence of France, right? 25 বছর বয়সী প্রতিযোগী ভিক্টরিন ডেরুট মাত্র 9 মাস আগে প্যারিসে এসে ওয়েটার হিসেবে কাজ শুরু করেছেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। আমি ভেবেছিলাম রেস্টুরেন্টে কাজ করে আমি আনন্দ পাবো। সেই ভাবনা থেকে এই খাতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে রেস্টুরেন্টে কাজ করছি। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়াটা আসলে আমার নিজেকে চ্যালেঞ্জ জানানোর একটি অংশ। 27 বছর বয়সী গিবি নেমেত এবারে সবার আগে দৌড় শেষ করেছেন। এই আয়োজনে অংশ নেওয়ার জন্য বেশ কিছুদিন আগে থেকেই অনুশীলন করে আসছিলেন বলে জানান তিনি। আমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই খুশি। আমি ভালো প্রস্তুতি নিয়েছিলাম, তাই আমি জিতেছি। তবে আমি একা নই, আমাদের ক্যাফের সবাই একসাথে প্রস্তুতি নিয়েছে। আমরা কার্ডিও করেছি, জিমে ঘাম ঝরিয়েছি। প্যারিসের ডেপুটি মেয়র নিকোলাস বনেট উডলজ বলছেন, প্যারিসের মূল চালিকা শক্তি এই ক্যাফেগুলো। মানুষকে ক্যাফেগুলোর গুরুত্ব অনুধাবন করাতেই এক যুগ পর আবারও এই ক্যাফে রেসের আয়োজন করেছেন তারা। ক্যাফে আর রেস্টুরেন্টগুলোই আমাদের মূল চালিকা শক্তি, যা প্যারিসকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। সাংস্কৃতিক দিক থেকে তাই ক্যাফেগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আমরা বলতে পারি এই ওয়েটার আর ওয়েট্রেসরাই প্যারিসের প্রাণ। তাই ডেপুটি মেয়র হিসেবে আমি তাদের জন্য আবারও এই প্রতিযোগিতার আয়োজন করলাম। মেয়র নিকোলাস মনে করেন, শুধুমাত্র সংস্কৃতি নয়, প্যারিসের অর্থনীতির ক্ষেত্রেও এই ক্যাফে কর্মীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর অংশ হিসেবেই এই আনন্দ আয়োজন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। মেরু ভালুক সংরক্ষণে করণীয় ঠিক করতে রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে ভালুক গণনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। একদল রুশ গবেষক চলতি মাসেই এই গণনা কার্যক্রমে অংশ নেয়। গবেষক দলের পক্ষ থেকে ওই অঞ্চলে 87টি ভালুক শনাক্তের কথা জানানো হয়েছে। রাশিয়ার মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সের এই কার্যক্রমে সার্বিক সহায়তা করেছে। রাশিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে মেরু ভালুক গণনা কার্যক্রম সম্পন্ন করেছে দেশটির একদল গবেষক। চলতি মাসেই এই কার্যক্রমের কাজ শেষ করেছেন তারা। গণনাকারী দলের অন্যতম সদস্য গবেষক ইলিয়া চেরনুক জানান, প্রাথমিক ফলাফল অনুযায়ী ওই অঞ্চলে মেরু ভালুকের সংখ্যা স্থিতিশীল রয়েছে। আমাদের গণনায় 87টি ভালুকের অস্তিত্ব ধরা পড়েছে। আমরা ধরে নিতে পারি যে এই অঞ্চলে ভালুকের সংখ্যা 2023 সাল থেকেই স্থিতিশীল রয়েছে। গত 2 বছরের ফলাফলের সাথে এবারের প্রাথমিক ফলাফলে সামঞ্জস্য পাচ্ছি। গণনা কার্যক্রমের অংশ হিসেবে ভালুকগুলোকে ফাঁদ পেতে ধরার পর সেগুলো স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর নিয়মিত নজরদারির জন্য লাগানো হয় ট্র্যাকিং ডিভাইস। তবে এই প্রক্রিয়া এত সহজ নয়। ভালুকগুলো উগ্র স্বভাবের হয়। হেলিকপ্টারে চড়েই তাদের লক্ষ্য করে ট্র্যাঙ্কুইলাইজার ছোড়েন গবেষকরা। এরপর সেখানকার বন পরিবেশেই সম্পন্ন হয় সব পরীক্ষা নিরীক্ষা।
পরীক্ষা শেষে ভালুকগুলোর জ্ঞান যেন দ্রুত ফিরে আসে এবং জ্ঞান ফেরার পর যেন মাথা না ঘোরায় তা নিশ্চিতে দেয়া হয় বিশেষ প্রতিষেধক। রুশ মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেসের কর্মকর্তা গবেষক ওলগা ক্রেভার বলেন, ভালুক সংরক্ষণের পদক্ষেপ নিরূপণ করা অত্যন্ত জরুরি। মেরু ভাল্লুক সংরক্ষণে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা ঠিক করতে এই প্রাণীগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে মেরু ভাল্লুকের 4টি আলাদা প্রজাতি রয়েছে। তাদের সংখ্যা এবং তাদের জীবনধারণ পুরোপুরি ভিন্ন। রাশিয়ায় সাদা ভালুক নামে পরিচিত এই মেরু ভালুকগুলো আর্কটিক অঞ্চলের স্থানীয় প্রাণী। ভালুকের যতগুলো প্রজাতি রয়েছে তার মধ্যে আকৃতিতে এই ভালুকই সবচেয়ে বড়। ইন্টারন্যাশনাল কনজারভেশন অফ নেচার মেরু বা সাদা ভালুককে সংকটাপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তবে এই মুহূর্তে এই ভালুকের সংখ্যা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং ব্রিটেন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মাহিদুর রহমানের সমর্থনে ইটালিতে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হীরা আহমেদ। ইটালি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জায়েদুল হক মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহিদুর রহমান। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।